আসসালামু আলাইকুম। আপনারা সবাই একটু দেখবেন বোর্ড দেখতে পাচ্ছেন কিনা, আর আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। বোর্ড দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কমেন্টস করে জানাবেন। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন স্পষ্ট? ওকে। যারা আমাদের সঙ্গে জয়েন করছেন তাদেরকে আজকের বিসিএস স্টাডি গ্রুপের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। মূলত স্যার আমাকে গতকালকেই বলেছেন যে আজকে একটা ফ্রি ক্লাস নিতে হবে। এখন আমি কি পড়াবো বা আপনাদের কি পড়তে ইচ্ছা তা আমি জানি না। আমার ধারণা হচ্ছে আপনারা সবাই 41 বিসিএস পরীক্ষার্থী। এখন যদি কেউ 41 বিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ না করে থাকেন, মানে এমন কেউ থেকে থাকেন, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন যে আমি 41 দিব না। যারা 41 দিবেন তাদের জন্য মূলত আমি রেডি করছি এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, জীবনে কখনো আমার ক্লাস করেননি, আজকে প্রথম আমার ক্লাস করতে বসছেন এমন কেউ থাকলে অভিনন্দন। আর তিনি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকে প্রথম আমাকে দেখতে লাইভ ক্লাসে সংযুক্ত হচ্ছেন। প্রথম কথা হচ্ছে 41 বিসিএস যারা দিবেন তাদেরকে আমরা ধরে নিচ্ছি আপনারা শেষ মুহূর্তে আছেন। তাহলে শেষ মুহূর্তে আপনারা কি ওয়েব প্রিপারেশন নেবেন, সেই জন্য আমি কিছু কথা বলবো। সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসছেন। আমার রিকোয়েস্ট থাকবে খাতা কলম নিয়ে বসেন, আর বসে এই বোর্ডে যে লেখাটা আছে এটা লিখে ফেলেন। কেউ আবার পণ্ডিতি করে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন না। স্ক্রিনশট দিয়ে রেখে দিলে এটা রেখেই থাকবে, আর পড়বেন না যে কোনো দিন। আর যদি দেখে দেখে লিখেন তাহলে যেটা হবে যে আপনি তো লিখলেন, একবার তো জানা হয়ে গেল ব্যাপারটা কী। এই জন্য লেখাটাই পরামর্শ। আর হাতে খাতা কলম নাই স্যার, খুঁজতে হবে, সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিতে পারেন। এইখানে যা লেখা আছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আপনি যদি এখন থেকে বিসিএস প্রিপারেশন নেওয়া শুরু করেন তাহলে আপনি এখন কীভাবে পড়বেন সেই সম্পর্কে তো আমি কিছু লিখছি এখানে। এগুলো নিয়ে অনেক কিছু বলারও আছে, আমি সেগুলো বলবো। আগে আপনারা সবাই লিখেন, ঠিক আছে? 5টা, এই যে এইখান থেকে শুরু, এই যে 1 2 3 4, 4-এর আবার 1 2 আছে, এরপরে 5, ঠিক আছে? আপনারা সবাই এই 5টা পয়েন্ট খাতায় লিখেন। এই 5টা পয়েন্ট সবাই খাতায় লিখবেন, দ্রুত দ্রুত লিখবেন, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে না, বলছি দ্রুত লিখে ফেলেন। একদম অপারগ হইলেই কেবল স্ক্রিনশট দিবেন। ওকে।
আপনাদের লেখা হয়ে গেলে আপনারা কমেন্টসে ডান লিখবেন। হ্যাঁ, লেখা হয়ে গেলে ডান লিখবেন, তারপর আমি কিছু কথা বলবো আর কি। আমরা মূলত বেশি কিছু লিখবো না, শুধু এইটুকুই লিখার, আপনাদের বেশি কষ্ট করতে হবে না। এইটুকু লিখেন, পরে এইটুকু নিয়ে আমরা কথা বলবো, আর কিছু লিখতে হবে না। তাই বোর্ডটা দেখা বেশি গুরুত্বপূর্ণ না, আমাকে দেখতে পাইলেই হবে পরবর্তী সময়ে। লেখা হয়ে গেলে অবশ্যই ডান লিখবেন। ওকে, প্রায় অনেকে লেখা হয়ে গেছে। যাদের লেখা হয়নি তারা স্ক্রিনশট দিয়ে নেন, যাদের লেখা হয়নি তারা স্ক্রিনশট দিয়ে নেন। আমি এখন কথা বলতেছি, হ্যাঁ, সবাই শুনবেন। যদি কেউ মনে করেন যে আজকে থেকে বিসিএস পড়া শুরু করবেন, 41 বিসিএস হবে কিনা, 41 বিসিএস পরীক্ষার ডেট এখনো হয়নি, তাই বিসিএস অবশ্যই আপনার হাতে আর অনেক সময় আছে। আমরা ধরে নিচ্ছি ডিসেম্বরে বিসিএস পিলি পরীক্ষা হবে, এটা ধরে নিলাম আর কি। ডিসেম্বরের পিলি পরীক্ষা হলে পরে যদি আপনি আজকে থেকে পড়া শুরু করেন, একদম নিউ, আজকে শুরু ফার্স্ট, তবু আপনার পিলি হবে যদি আপনি আত্মবিশ্বাসী হন আর একটা ভালো প্রপার গাইডলাইন পেয়ে যান। তাহলে আপনার এই অক্টোবর নভেম্বর এই 2 মাসের প্রিপারেশন নিয়ে পিলি হওয়া সম্ভব। বিশ্বাস করতে হবে আর ভালো একটা গাইডলাইন পেতে হবে, এই হচ্ছে আমার কথা। এখানে প্রথমে লেখা আছে 35 থেকে 40 বিসিএস পিলির প্রশ্ন ভালো করে পর্যবেক্ষণ করে সমস্যার তালিকা, অর্থাৎ এই 6টা বিসিএস এর কোয়েশন 39 বাদ দিবেন, 39টা স্পেশাল, 39টা বাদ, 39 বাদ দিয়ে বাকি 5টা বিসিএস, বাকি 5টা বিসিএস, ওই 5টা বিসিএস এর কোয়েশন ভালো করে পর্যবেক্ষণ করে আপনি সমস্যাগুলো মার্ক করেন, যা আপনার কোন টপিক্সের সমস্যার কথা বললে আপনারা কি মনে করেন আপনার সাবজেক্ট সমস্যা বলেন, স্যার আমি বাংলা পাই না, ইংলিশ পাই না, ম্যাথ পাই না, এরকম। আসলে আপনি বাংলা বিষয়ের কোনো কিছুই পারেন না, ব্যাপারটা মোটেও এরকম না। ইংলিশের কিছুই পারেন না, এরকম না। ম্যাথের কিছুই পারেন না, এরকম না। কথা হচ্ছে যে আপনি অবশ্যই অঙ্কের কিছু না কিছু বিষয় পারেন। কেউ পাটিগণিত পারেন, কেউ বীজগণিত পারেন, কেউ জ্যামিতি পারেন, ঠিক আছে। তেমনি ইংলিশে কেউ পার্সেন্টেজ পারেন, কেউ সাহিত্য পারেন। তার মানে আপনি কোন সাবজেক্টে কোন বিষয়ে পারেন না, এই সমস্যার লিস্ট করেন। এই যে কি লেখা, প্রথম কাজ 35 থেকে 40 বিসিএস পিলির প্রশ্ন ভালো করে পর্যবেক্ষণ করে সমস্যার লিস্ট করবেন, যা আপনি কোন সাবজেক্টে কোন টপিকস পারেন না। এই সমস্যার লিস্ট কারো অনেক বড় হবে, কারো ছোট হবে, কারো মাঝারি মানের হবে। এই লিস্টটা তৈরি করার পরে আপনার কাজ কী হবে, ভালো করে শুনবেন। এরপর আপনার কাজ হচ্ছে পরীক্ষার মধ্যে আপনাকে নাম্বার পেতে হবে, সর্বোচ্চ হচ্ছে 120, এটা মাথায় রাখবেন। পরীক্ষা 200 নাম্বার হলো, আপনাকে সর্বোচ্চ 120 নাম্বার পেলেই চলবে।
120ও লাগে না, কারণ হচ্ছে খেয়াল করবেন 37 বিসিএস পিলির পরীক্ষার কাট মার্কস ছিল হচ্ছে 105, আমাদের আইডিয়া মতে 30 ছিল 117, 40 ছিল 102.5, এরকম 36 মনে হয় 110, তাহলে কোনো বিসিএসে 120 লাগেনি। তবু যদি আমরা মনে করি যে 120 নাম্বার হলে আপনি পিলি কনফার্ম পাস করবেন, তাহলে এখন আপনি দেখেন আপনি যে সমস্যার লিস্ট করছেন তার মধ্যে কোন টপিকসগুলো একেবারে বাদ দিলেও আপনার 120 থাকবে, সেগুলো বাদ দিয়ে প্রিপারেশন নিতে পারবেন। আপনাকে পিলি জাস্ট ওভারকাম করতে হবে। পিলি নাম্বার দিয়ে আপনি ক্যাডার হবেন না, পিলি নাম্বার দিয়ে কোনো লাভও হবে না, শুধু পাস করতে হবে। যেটা বললাম সেটা হচ্ছে 120 পাওয়ার জন্য আপনার যে সমস্যার লিস্ট করছেন সেই লিস্টের সব কোন কোন টপিকসগুলো বাদ দিলেও আপনি 120 পাবেন। এমন যদি হয় আপনার লিস্টটা এতই সংক্ষিপ্ত হয়েছে যে এগুলো সব বাদ দিলে 120 পাওয়া সম্ভব, তাহলে সব বাদ। আর যদি হয় মাঝে মাঝে লিস্ট কিছু কিছু পড়তে হবে, তাহলে কিছু রেখে বাকিটুকু বাদ দেন। আর যদি এরকম হয় যে অনেক বড় লিস্ট সমস্যার কিছু পড়তে হবে, তাহলে মার্ক করেন কোনগুলো আপনার জন্য পড়তে ইজি হবে সেটা। ঠিক আছে, এগুলো প্রথম পয়েন্ট, ভালো করে বুঝছেন নিশ্চয়ই। দ্বিতীয় কথা হচ্ছে স্যারদের ক্লাস লেকচার ভালো করে পড়া। এখন আপনারা বিসিএস কোচিংগুলোতে অথবা এখন অনলাইনে স্যাররা পড়াচ্ছে, এখানে স্যারদের অনেকেই বিভিন্ন স্যারদের কাছে ক্লাস করতেছেন, অনেকে আমার কাছে ম্যাথ পড়া শুরু করছেন, শিশু স্যারের কাছে বাংলা পড়তেছেন, অনেক স্যারের কাছে ইংলিশ পড়তেছেন, এরকম অনেক স্যার আছে। এই স্যারদের ক্লাস ভালো করে পড়লে আপনি মূলত বেসিক পড়াটা পড়ে ফেলতে পারবেন। স্যারদের ক্লাস ভালো করে পড়া, এটা কেন বলা হচ্ছে ভালো করে শুনবেন। বিসিএস জগতে আপনি নবীন, কিন্তু স্যাররা অনেক অভিজ্ঞ। বিসিএস সিলেবাস এবং কোয়েশ্চেন নিয়ে স্যাররা অনেক অ্যানালাইসিস করে যেইটুকু না পড়লেই নয় এবং গুরুত্বপূর্ণ এবং বেসিক এই জায়গাটুকু স্যাররা ভালো করে ক্লাসে পড়িয়ে দেন। যে কোনো বিষয়ের A to Z ক্লাসের খাতা ভালো করে পড়লে আপনি অ্যাটলিস্ট 70% মার্কস আশা করতে পারেন। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। স্যারদের ক্লাসের খাতাটা যদি খুব ভালো করে পড়ে ফেলেন, তাহলে যে কোনো স্যারের ক্লাসের খাতায় অবশ্যই স্যারে আপনাকে সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করবে। সেকে দেখতে হবে স্যার আপনার মধ্যে আন্তরিক কিনা। আন্তরিক স্যার হইলে স্যার যাই জানুক আপনাকে একটা লেভেলের নিয়ে স্যার আপনাকে শেষ করবে। তাহলে আন্তরিক টিচারদের তত্ত্বাবধানে ক্লাসগুলো করে নেবেন। মূলত স্যারদের ক্লাস লেকচার ভালো করে পড়ে ফেললে হবে ওই বিষয়টা 70% কোশ্চেন ক্লাস থেকে পাওয়া সম্ভব। আমি শুধু আমার কথাটা এখানে একটু উল্লেখ করে বলতে পারি, 40 বিসিএস পিলি পরীক্ষায় আমি ওরাকল বিসিএস কোচিংয়ে ক্লাস নিয়ে থেকে অনেক হয়তো বা জানেন, ওই ক্লাসের মধ্যে ওই ক্লাসের খাতা থেকে বিসিএস পিলি ম্যাথের নাম্বার 15টা অঙ্কের 13টা অঙ্ক ডিরেক্ট ক্লাসরুম থেকে অন করছে। মানে ক্লাসের যেই টপিকস আমি ধরেছি বা যেই সিস্টেম পড়াইছি ওখান থেকে ডিরেক্ট কমন 13টা, 15টা অঙ্কের 13টা, শুধু ক্লাসের খাতা পড়ে। এটা হলো পিলি কথা বললাম। 40-এর লিখিত পরীক্ষায় আসেন, সেখানে 50 নাম্বারের মধ্যে 30 নাম্বার কমন পড়ছে শুধু ক্লাসের খাতায়। ক্লাসে আমি সব মিলিয়ে প্রায় 160টার মতো অঙ্ক দিয়েছি মোট 15টা ক্লাসে। এই 160টা বা 180টা অঙ্কের মধ্যে থেকে 30 নাম্বার কমন। যিনি অঙ্ক অনেক দুর্বল তার জন্য আমার পরামর্শ ছিল যে আমি ক্লাসে যা করেছি তা করে করে মুখস্থ করে ফেলেন, এবং তাই থেকেই সে 30 নাম্বার প্লাস কমন পেয়েছে। অর্থাৎ ভালো একজন অভিজ্ঞ স্যারের ক্লাসগুলো ভালো করে ফলো করলে আপনি যদি অনেক কমও পারেন তবু এই ধরনের বেনিফিট পাবেন। এজন্য স্যারদের ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অভিজ্ঞ বা আন্তরিক সিনসিয়ার যিনি শিক্ষকতা করেন সিনসিয়ারলি তার কাছে। তৃতীয়ত হচ্ছে যে কোনো এক সেট গাইড বইয়ের সব এমসিকিউ পড়ে ফেলবেন। গাইড বইয়ের সমস্ত আলোচনা পড়তে গেলে একটা বই পড়তে লাগবে 6 মাস। কিন্তু আমি বলছি আপনি স্যারদের ক্লাস লেকচার ভালো করে বুঝে কনসেপ্টগুলো বুঝে ফেলার পরে শুধু এমসিকিউ পড়বেন। যে কোনো এক সেট বই, গাইড বই বলতে আমরা বুঝতে চাচ্ছি ওরাকলের গাইড বই আছে, প্রফেসরস আছে, MP3 আছে, অ্যাসুরেন্স আছে, এরকম। এখন যার কাছে যে সেট আছে, এখন স্যার আমার তো ওই সেট নাই, আমার ওইটা আছে এইসব না, যার কাছে যে সেটটা আছে শুধু ওই সেটটারই সমস্ত এমসিকিউ পড়বেন। এমসিকিউ একবার দুইবার পড়ে ফেলবেন আর কি। ঠিক আছে, মনে থাকে না, ভুলে যাচ্ছেন, এইসব কথা বাদ দিয়ে শুধু আগে শেষ করবেন আর আলোচনা করবেন, তাহলে খুব বেনিফিট হবেন। মূলত স্যারদের ক্লাস লেকচার খুব ভালো করে পড়ে ফেলার পরে এখানে পড়তে গেলে আপনি দেখবেন যে 70% এমনি পারেন, বাকি 30% একটু দাগা রাখেন যেগুলো পারি না, বুঝতে পারছেন। আর স্যারদের ক্লাস লেকচার ফলো করলে গাইড বইয়ের ভুলগুলো সহজ চোখে পড়বে, যেগুলো ভুল। কিছু বোর্ড বই দেখতে হবে, বোর্ড বইয়ের কিন্তু সব দেখবেন না। তাহলে বোর্ড বইয়ের কি দেখবেন সেইটা আগে শুনবেন। বোর্ড বইয়ের দেখতে হবে হচ্ছে আপনি যে বিসিএস কোয়েশ্চেন দেখছেন তাতে বুঝে নিচ্ছেন যে কী ধরনের প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসে। আর স্যাররা ক্লাসেও কিন্তু সিলেবাসের কোয়েশ্চেন দিয়ে আলোচনা করছে। তো স্যারদের ক্লাসের খাতা আর বিসিএস এর কোয়েশ্চেনের আলোকে আপনি একটা বোর্ড বই খুললেই বুঝবেন এই বইয়ের কী পড়তে হবে। নিশ্চয় কথা বুঝতে পারছেন।
তাহলে বোর্ড বই কোনগুলো লাগবে? লেখা আছে ক্লাস এসএসসি লেভেলের বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ভূগোল। ভূগোল বইয়ে লেখা আছে এখানে 4, 5, 6, 10, 14 অধ্যায়। ভূগোল বইয়ে 5টা অধ্যায় ভালো করে পড়তে হবে। সাধারণ বিজ্ঞান, পরিণীতি 9-এর এই বইগুলো লাগবে। ইন্টারমিডিয়েট বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এগুলো আপনার হাতের কাছে রাখবেন। কিন্তু আমার এর মানে এই না যে আপনি ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ের A to Z জন্য মুখস্থ করুন, এরকম না। এই বইটা কোন জায়গাটুকু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা স্যারদের ক্লাসের খাতা, বিসিএস পরীক্ষার কোয়েশ্চেন আপনাকে বলে দিবে। তবু আমি বাংলা প্রথম পত্র বই নিয়ে একটু বলে নিই। এই এসএসসি বাংলা প্রথম পত্র, এইচএসসি বাংলা প্রথম পত্র বই থেকে কি পড়বেন সেটা হচ্ছে, ইচ্ছা হলে আপনার খাতায় একটু স্টার্ট দিয়ে লিখতেও পারেন, সবাই লিখতে পারেন। এসএসসি এইচএসসি বাংলা প্রথম পত্র বইয়ের এসএসসি বাংলা প্রথম পত্র বইয়ের লেখক পরিচিতি এসএসসি এইচএসসি বাংলা প্রথম পত্র বইয়ের লেখক পরিচিতি। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, বঙ্গবন্ধু সংক্রান্ত, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, বঙ্গবন্ধু সংক্রান্ত প্রবন্ধ, কবিতা, গল্পের পাঠ পরিচিতি, শব্দার্থ, টিকা। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কিত প্রবন্ধ, কবিতা, গল্পের পাঠ পরিচিতি, শব্দার্থ, টিকা এগুলো পড়বেন। অবশ্যই কোয়েশ্চন আর সিলেবাস বুঝে, ঠিক আছে? আর বাংলা দ্বিতীয় পত্র বই থেকে কী পড়বেন? এই সিলেবাস আর প্রশ্ন মধ্যে যা যা লাগে সেগুলো। ইন্টারমিডিয়েট বই থেকে শুদ্ধিকরণ আসে, বাক্য শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ, এই ধরনের প্রশ্নগুলো ইন্টারমিডিয়েট বই থেকে পড়তে হবে। 9-এর বই থেকে সমাস, প্রত্যয়, উপসর্গ, সন্ধি, ধ্বনি পরিবর্তন এগুলো 9-এর বই থেকে আসে। এই বাংলাদেশের বিশ্ব পরিচয় বই সবটুকু ইম্পর্টেন্ট, সাধারণ বিজ্ঞান বই সবটুকু ইম্পর্টেন্ট। মোটামুটি প্রায় 90% পড়তে হবে এই দুইটা বইয়ের আপনাকে। এই বোর্ড বইগুলো হাতের কাছে রাখবেন যাতে কোনো কিছু পড়তে হলে বোর্ড বইয়ের রেফারেন্সটা ইউজ করতে পারেন। আচ্ছা, মোটামুটিভাবে আপনি এইটুক পড়ালেখা করার পরে 5 নাম্বার কি লেখা দেখেন, জব সলিউশন বই 2 মাসে 5 বার পড়তে হবে। এই দেখেন এখানে স্টার 2টা দেওয়া আছে, এটাকে আবার 100 দিয়ে গুণ দেন, তাহলে 100 গুণ 2 স্টার আর কি। মানে এত গুরুত্বপূর্ণ কথা এটা। জব সলিউশন বই 2 মাসে 5 বার শেষ করতে হবে। যদি আপনি শুধু আমার এই কথাটা মানেন, তাহলে যদি আপনি বিসিএস জব নাও পান, বাংলাদেশের অন্য যে কোনো জব পাবেন, ঠিক আছে? আমি আজকে যেখানে দাঁড়ায় আছি শুধু আমি এই কথাটাই বলি যে আমার জন্য অনেক অনেক মানুষ দোয়া করে, শুধু এই কথাটা বলার জন্যই। গত পরশু দিন আমাকে একটা মেয়ে ফোন করছে, সে কুমিল্লা শাখা স্টুডেন্ট, অনেক গাধা, মানে হচ্ছে অনেক বকা শুনছে জীবনে আমার থেকে, অঙ্ক না বোঝার জন্য আর কি। সে মেয়েটা দুদকের একটা জব পেয়েছে এবং সে অনেক বেশি খুশি। জবটা পেয়েছে কেন? শুধু আমার ক্লাসের ম্যাথগুলো ভালো করে করছে, সারা জীবন ধরে মুখস্থ করছে পিলিতে, এবং সেই ম্যাথ সবগুলো পারছে, কিন্তু সে দর্শনে পড়ালা করছে, ফিলোসফিতে পড়ালা করছে। ফিলোসফিতে পড়ার কারণে সে অঙ্ক খুব কম পারত, কিন্তু ক্লাসের খাতা আমার ক্লাস 3 বার করে করছে। এভাবে সে অঙ্ক শিখছে এবং পরীক্ষার সময় তা কাজে লাগাতে পারছে। তারপরে হচ্ছে এই কাজটা সে করছে, সে বলতেছে দুদকের ওই পরীক্ষার মধ্যে এটা হচ্ছে একটা 3য় শ্রেণীর চাকরি, তবু গভর্নমেন্ট জব, কিন্তু গভর্নমেন্ট জব মানে 3য় শ্রেণী 0 শ্রেণী খুঁজবেন না, গভর্নমেন্ট জব হলেই আপনি অনেক বেশি গেইনার, মনে রাখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে সে হচ্ছে জব সলিউশন বইটা শেষ করছে 7 বার, আর শুধু আমার ক্লাসের ম্যাথ করে গেছে, এবং সে পরীক্ষায় সেকেন্ড হয়েছে, এবং সে জব পেয়ে যার পর নেই হ্যাপি। সে বলতেছে আমার মতো একটা মানুষের জব হবে, গভর্নমেন্ট জব চিন্তা করতে পারে নাই, কিন্তু আমার থেকে ভালো জব পায় না, আমি পেয়েছি শুধু এই কাজটা ফলো করার জন্য। তো যে বললাম যে আপনি এই কাজটা যদি ভালো করে করেন, জব সলিউশন বইটা 2 মাসে 5 বার, তাহলে আপনি অবশ্যই একটা জব বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ে যাবেন। কথাটা হচ্ছে এই বইটা স্যার আমি 7 বার পড়ব, সময় লাগাবো 2 বছর, তাইলে হবে না? তাইলে হবে না, বলে যাবেন। এখানে যা লিখছি তাই, জব সলিউশন বই 2 মাসে 5 বার এমনি করে পড়তে হবে। যদি আপনি এক বছরে 1 বার শেষ করেন তাহলে কোনো লাভ নাই, তাহলে প্রথম পৃষ্ঠার পর আবার ভুলে যাবেন। তাহলে এখন এইখানে অনেকের প্রশ্ন হচ্ছে 2 মাসে 5 বার আমরা কিভাবে শেষ করতে পারি, এটা হচ্ছে কোয়েশ্চন। আমরা সেটা নিয়ে অবশ্যই কথা বলবো যে জব সলিউশন বই আমরা 2 মাসে 5 বার শেষ করতে পারি কিভাবে, এটা নিয়ে আমরা 2 মিনিট পরে কথা বলবো। আমরা দেখি আপনারা কি কমেন্টস করছেন, অন্য কোনো প্রশ্ন আসছে কিনা এটা আমরা দেখে নিই একটু। কোনো কোয়েশ্চন থাকলে এখন কমেন্টসে প্রশ্ন করতে পারেন, কোনো কোয়েশ্চন থাকলে এখন কমেন্টসে প্রশ্ন করতে পারেন।
একজন প্রশ্ন করছেন রিটেন ব্যাচ কবে থেকে শুরু হবে। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলার পরবর্তী সময়। বিসিএস পিলির জন্য বিজ্ঞানের ক্ষেত্রে কি? আচ্ছা, আমি আপনাকে পিলি পাস করে দিচ্ছি, বিজ্ঞান আলাদা করে বলার দরকারটা কি এটা বলেন নাকি আমাকে। এখানে আমি যা লিখছিলাম সেখানে সম্পূর্ণ পিল নিয়ে কথা বলা হয়েছে না, যে স্যারদের ক্লাসের খাতা ভালো করে করে আপনি জব সিলেকশন করবেন, এই তো কোয়েশ্চেন। স্পেসিফিক বিজ্ঞান, স্পেসিফিক ইংলিশ, স্পেসিফিক ম্যাথ, এই কথাটা কেন আসতেছে? মানে আপনারা আমার কথাটা বোঝেন নাই। বোর্ডে আপনি যা লিখে দিচ্ছি এইখানে সব বিষয়ের জন্য এই পরামর্শ। স্যারদের ক্লাসের খাতা ভালো করে পড়ে যে কোনো একটা বইয়ে এমসিকিউ পড়বেন যতটুক পারেন, তারপরে জব সিলেকশন পড়বেন। 9-এর বিজ্ঞান বইটা পড়তে বলছি লিখিত পরীক্ষার সময় কাজে লাগবে, এটা ভেবে। পরীক্ষা যদি আগামীকালই হচ্ছে না, আপনি একটু এগিয়ে থাকলেন, 9-এর বিজ্ঞান বই লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, জব সিলেকশন বই আমরা 2 মাসে 5 বার শেষ করবো কিভাবে, এইটা একটু ভালো করে শুনবেন। সবার প্রথম কথা হচ্ছে এই বইটা 2 মাসে 5 বার শেষ করতে হবে। কেন? যদি আপনি এই বইটা 6 মাস লাগায় পড়েন তাহলে প্রথম দিনের পড়া শেষ দিন মনে থাকবে না। তো দ্রুত শেষ করার বুদ্ধি কি? প্রথমে আপনি দাগাবেন যে আপনি আসলে কি পড়বেন, সেটা দাগাবেন। নিশ্চয়ই আপনি একটা কোশ্চেনে পারেন না এমন কোনো কোশ্চেন পরীক্ষার মধ্যে নেই। অর্থাৎ খেয়াল করবেন, পিএসসির 100 নম্বরের একটা প্রশ্নের মধ্যে এই মুহূর্তে পরীক্ষা দিলে আপনি কয়টা পারেন? একটু আইডিয়া দেন, মনে মনে আইডিয়া নেন যে পিএসসির একটা 100 নম্বরের পরীক্ষা যদি আপনি এখন পরীক্ষা দেন বা দাগান, সলভ করতে বসেন, তাহলে আপনি এখন কয়টা পারবেন? দেখা যাবে অনেকেই 50টা পারবেন, অনেকেই 60টা পারবেন, অনেকেই 70টা পারবেন, অনেকেই 40টা পারবেন। এর কম কারো হওয়ার কথা না, ঠিক আছে? যারা 41 বিসিএস দিবেন তাদের যদি কিছু না পড়া থাকে, তবুও আপনি আপনার এই মাস্টার্স পর্যন্ত পড়া করার জন্য যে বেসিক কনসেপ্টটুকু আদি হলো 30-40টা পারবেন। তাহলে যদি আমরা যদি ধরে নিই যে আপনি 40টা প্রশ্ন পারবেন, তাহলে এই 40টাকে আপনাকে পড়তে হবে নাকি এগুলো এমনিই পারেন? আমি বলছি আজকে দিবেন, আজকেই পারেন, তার মানে এগুলো পড়তে হবে না। আচ্ছা, জব সিলেকশন বইয়ের যে অঙ্কগুলো আছে ম্যাথ, অঙ্কের জন্য আপনি অঙ্ক কখনো প্রিভিয়াস কোশ্চেন থেকে হুবহু উঠায় দেয় না পিএসসি। অঙ্কের জন্য বোর্ড বই ফলো করে আর বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেন দেয়, সেজন্য অঙ্কের জন্য জব সিলেকশনের কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট না। তাহলে যে 40টা আপনি পারেন এই 40টা কোশ্চেন বাদ, আর হচ্ছে অঙ্কের 20টা প্রশ্ন বাদ, তাহলে বাদ হলো কয়টা? 60টা। প্রত্যেক বিসিএস পরীক্ষার মধ্যেই সমসাময়িক কোশ্চেন থাকে 4 থেকে 5টা সমসাময়িক কোশ্চেন। যেমন 35 বিসিএস এর প্রশ্ন আসছে, নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে কতজন বিদেশি অতিথি ছিলেন? নিশ্চয় এই কোশ্চেনটা এখন ইম্পর্টেন্ট না, 35 বিসিএস সময় এই ঘটনাটা ঘটছিল। তাহলে এরকম সমসাময়িক প্রশ্ন যেগুলো পাবেন কোশ্চেনের মধ্যে সেগুলোও বাদ। তাহলে আপনি যদি ওই 5টাকেও বাদ দিয়ে দেন, তাহলে বাদ হলো কয়টা? 40, 20, 60 আর 5, 65টা। খেয়াল করবেন, অনেকের ক্ষেত্রে এটা হবে 75টা, কারণ অনেকে 50টা পারেন। 50, 20, 70, 5, 75, আমরা সর্বনিম্নটা ধরলাম। তো 65টা কোয়েশ্চেন বাদ দিয়ে দিলে আপনি কিন্তু ম্যাথ বাদ দিচ্ছেন, তাহলে আর কোয়েশ্চেন থাকে হচ্ছে মাত্র 35টা। আর মাত্র 35টা কোয়েশ্চেন থাকে। এই 35টা প্রশ্ন পড়তে যদি ম্যাথ করবেন না, তাহলে আপনার সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আমরা ধরলাম 20 মিনিট টাইম লাগবে আপনার, কারণ আপনি এখানে ম্যাথ করবেন না তাই। আচ্ছা, তাহলে 100 নম্বরের কোশ্চেন শেষ হচ্ছে কয় মিনিটে? 20 মিনিটে। 100 নম্বরের কোয়েশ্চেনটা শেষ হচ্ছে 20 মিনিটে। তাহলে আপনি যদি একদিনে 20 মিনিটে একটা কোয়েশ্চেন সলভ হলে পরে আপনার 1 ঘন্টায় শেষ হবে হচ্ছে 3টা কোয়েশ্চেন। 3টা, 1 ঘন্টায় 3টা। যদি আপনি একদিনে 8 ঘন্টা পড়েন তাহলে একদিনে শেষ হচ্ছে 24টা কোয়েশ্চেন। তাহলে আপনি যদি ভাবেন এইভাবে যে আপনার একদিনে 24টা কোয়েশ্চেন শেষ হইলে পরে ওই দিন রাত্রেবেলা আপনার ঘুমাইতে কেমন লাগবে? খুবই সহজ কথা, যে সারাদিনে অনেক পড়া হয়েছে, এই শান্তিতে আপনি ঘুমাতে পারতেছেন। তার মানে একদিনে 24টা কোয়েশ্চেন পড়া হয়ে গেলে আপনার 10 দিনে কয়টা পড়া হবে? 240টা। এখন আপনি বইয়ে দেখবেন 240টার বেসিক কোয়েশ্চেন জব সিলেকশন বইয়ের মধ্যে আছে। আপনার আইডিয়া কি? থাকার কথা না। অর্থাৎ আপনার পুরা বইটা ফার্স্ট টাইম শেষ হবে কয়দিনে? অনলি 10 ডেজ। বলছি 2 মাসে 5 বার। প্রথম মাসে শেষ করবেন 2 বার, প্রথম মাসে 2 বার, পরের মাসে 3 বার, এই 5 বার। যদি আপনি এই পলিসি ফলো করেন, সবার আগে আপনাকে যেগুলো পারেন সেগুলো বাদ, অঙ্কের 20টা বাদ আর সমসাময়িক 5টা বাদ, এই 65টা বাদ দিতে হবে। তারপরে 35টা করে কোয়েশ্চেন পড়বেন, তাহলে আপনার 10 দিনে বই শেষ হবে। এখন কথা হচ্ছে আপনার বইয়ে কি বাদ দিয়ে এগুলো দাগানো আছে? নিশ্চয়ই না।
যেহেতু বাদ দেওয়াগুলো দাগানো নাই, তাহলে আপনাকে অবশ্যই সবার আগে বইটা দাগাতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে করে দাগাবেন। ধরেন প্রথম কোয়েশ্চন 1 নাম্বার গণিত। তাহলে 1 নাম্বার গণিত আপনি পড়বেন না বাদ দিবেন? আমরা ফার্স্টে বলছি গণিত বাদ। তাহলে গণিত যখন 1 নাম্বার আসে 1 নাম্বার গণিত বাদ, তাহলে এইটা আপনি দাগাবেন না দাগাবেন না? এটা আপনি দাগাবেন না, কারণ এটা বাদ। ধরেন 2 নাম্বার প্রশ্ন আসছে, সংকর ধাতু পিতলের প্রধান উপাদান কি? তামা আর দস্তা। আমরা বলছি এইভাবে পিতাত, পিতাত মানে পিতল, তামা আর দস্তা মিলে হয়। এখন এই কোশ্চেনটা আপনি পারেন, যদি পারেন তাহলে দাগাবেন না, আর যদি না পারেন তাহলে দাগাবেন। আমরা ধরলাম আপনি এটা পারেন, তাহলে এটাও বাদ। 3 নাম্বার প্রশ্ন আসছে, 1994 সালের জনসংখ্যার রিপোর্ট অনুসারে বাংলাদেশ কততম স্থানে? এইটা কিন্তু তখনকার সমসাময়িক, তো নিশ্চয়ই এখন পড়বেন না, তাহলে এইটাও বাদ, সমসাময়িক প্রশ্ন বাদ। এখন ধরেন 4 নাম্বার প্রশ্ন আসছে যেটা আপনি পারেন না, তা না পারলে পরে দাগ দিবেন। কথা বুঝছেন? গণিত বাদ, যা পারেন তা বাদ, সমসাময়িক প্রশ্ন বাদ। যেটা পারেন না শুধু ওইটা দাগাবেন, যেটা পারেন না ওইটা কোয়েশনে দাগ দিবেন একটা, আর উত্তর মনে করেন খ, এই খ উত্তর সহ দাগাবেন, কারণ পড়তে হবে পরেরবার আপনাকে। এইভাবে করে প্রথমবার শুধু আপনি বইটা দাগাবেন। প্রথমবার দাগাইতে আপনার সময় লাগবে 17 দিন। 17 দিন। দাগানোর সময় আপনি কি করতে পারেন? দাগানোর সময় হচ্ছে আপনি অবশ্যই মানে প্রাইমারি কোয়েশ্চন বাদ দিতে পারেন, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন না তারা। নিবন্ধন বাদ দিতে পারেন, নিবন্ধন পরীক্ষা না দিলে তারা। আবার জুডিশিয়ারির প্রশ্ন, সহকারী জজ যে পরীক্ষা সেটা বাদ দিবেন। তাহলে প্রাইমারি, নিবন্ধন, জুডিশিয়ারি এগুলো বাদ দিতে পারেন যারা শুধু বিসিএস করবেন। আর যারা সমস্ত পরীক্ষার জন্য আপনি আছেন রেডি, মানে আপনার একটা জব প্রয়োজন, তারা সব পুরো বই পড়ে ফেলবেন। 17 দিনে বই শেষ হবে দাগি। সেকেন্ড টাইম আপনি কোনগুলো পড়বেন একটু বলেন দেখি বুদ্ধি করে। সেকেন্ড টাইম শুধুই দাগানোগুলো, কারণ হচ্ছে আপনি যেগুলো পারেন সেগুলো তো পারেনই, এই দাগানোগুলোই পারেন না। এখন দাগানোগুলো যখন আপনি পারেন না, তখন আপনি এই দাগানোগুলি পড়তে গেছেন, পড়তে গিয়ে দেখেন কোয়েশ্চন বারবার রিপিট হওয়ার জন্য, অনেকবার প্রথমবার শেষ করে ফেলার জন্য অনেকগুলো প্রশ্ন এখন আপনি পারেন। তাহলে এখন যেগুলো পারেন সেগুলো এখন বাদ, এখনও যেগুলো পারেন না সেগুলো এভাবে দিবেন। বুঝতে পারছেন কি না? প্রথমবার পারেন নাই এই দাগ, দ্বিতীয়বার পারেন না এই দাগ। সেকেন্ড টাইম দাগাইতে সময় লাগবে সর্বোচ্চ 12 দিন। এই কত হইল? 17 আর 12, 7 2 9 1 2 29 দিন। এই 29 দিনে 2 বার শেষ হইল। থার্ড টাইমের সময় আপনি কোনগুলো পড়বেন? থার্ড টাইমের সময় হচ্ছে আপনি এই দাগানোগুলো পড়বেন। এই দাগানোগুলো ডাবল দাগটা দেখবেন। দাগানোগুলো পড়তে গেলে কিছু প্রশ্ন আছে আপনি এখন পারেন, আর কিছু প্রশ্ন আছে 2 বার পড়া পরে 3য় গিয়েও পারেন না। যদি আপনি এই 4 নাম্বার কোশ্চেনটা 3য়বারও না পারেন, তা দেবেন এইভাবে। আবার শুনুন, প্রথমবার পারেন না, একবার দাগ, দ্বিতীয়বারও পারেন না 2 বার, তৃতীয়বার পারেন না এই গোল দাগ। এই হলো, এগুলো 3 বার পড়ার পরে পারেন না। 4 নাম্বার 4th টাইম পড়ার সময় আপনি শুধু এই ক্রসগুলো পড়বেন, শুধু এই যে গোল দাগগুলো পড়বেন, কারণ গোল দাগগুলো আপনি 3 বার পড়েও পারেন না, এগুলো বেশি কঠিন। এবং বিসিএস এর কোশ্চেন দেখবেন যে প্রশ্নগুলো আপনি 3 দাগ দিচ্ছেন, 3 দাগওয়ালা 2 বার পড়ার পরেও পারেন না, সেগুলোই পরীক্ষা রিপিট হয়। যার জন্য কোয়েশ্চেন দেখার পর সবাই কি বলে, একটাও রিপিট হয়নি, সব নতুন প্রশ্ন। কিন্তু আসলে আপনি পড়ছেন একবার, যেগুলো 3 বার পরেও পারা যায় না, সেগুলো একবার পরে হয়ে গেলে আপনার কাছে নতুনই মনে হবে। এই 3 দাগওয়ালা প্রশ্ন প্রথমবার পারেন না, সেকেন্ড টাইম পারেন না, থার্ড টাইম পারেন না, এই 3 বার না পারার প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসে। এখন 4th টাইম পড়ার সময় আপনি শুধু গোল দাগ জায়গাগুলো পড়বেন, এই 4 বার পরে রেখে দিবেন। তারপরে যখন পরীক্ষার ডেট হবে, সব কিছু অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, মানে সব ঠিকঠাক হয়ে যাবে শেষ সপ্তাহে যায়। শেষ সপ্তাহ বা 10 দিন আগে শুধু এই ক্রসগুলো, এই ক্রস 2 দাগগুলো রিভিশন দিয়ে হলে যাবেন এই 5 বার। যদি কেউ আমার এই কথাটা ভালো করে ফলো করে হলে যান, 100% শিওর এইটার সঙ্গে শুধু ম্যাথ পারলেই পিলি পাস, আর কিচ্ছু লাগবে না। জব সলিউশন প্লাস ম্যাথ, জব সলিউশন প্লাস ম্যাথ, এই। এখন ম্যাথ পারতে হবে কেন? কারণ ম্যাথ তো রিপিট হয় না, তার জন্য। এখন আমি একটু বাস্তব এক্সাম্পল দিই। 40 বিসিএস পিলি পরীক্ষায় কাট মার্কস ছিল
40 পিলিতে 102.5। জব সলিউশন বই থেকে সরাসরি প্রশ্ন আসছে, 70টা। আমার কাছে নাম্বার সহ লেখা আছে, 70টা প্রশ্ন আসছে। আর অঙ্কের নাম্বার হচ্ছে মেন্টাল এবিলিটি সহ 30। কত হইলো? 100। কাট মাস 102.5। তো জব সলিউশনের সঙ্গে ম্যাথ মেন্টাল এবিলিটি পারলেই পিলির কাট মাসটা আসছে। কোয়েশন যদি ইজি হয় স্যার, কোয়েশন ইজি হলে জব সলিউশন কোয়েশন বেশি দিবে, বেশি দিলে অঙ্কে 30 নাম্বার 120-এ থাকবে, সোজা কথা। তাহলে আপনাকে ম্যাথ প্লাস জব সলিউশন ভালো করে জব সলিউশন ভালো করে পরে মনে রাখার জন্য স্যারদের ক্লাস গুরুত্বপূর্ণ। কারণ আপনি জব সলিউশনের কোয়েশনে যে বাংলা ইংলিশ পাবেন সেগুলো ভালো করে বুঝতে না পারলে মনে থাকবে না, সেগুলো বুঝতে পারার জন্যই স্যারদের ক্লাস গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে জব সলিউশনের ব্যাখ্যা আমরা পড়বে কিনা। না, ব্যাখ্যা পড়বেন না। তাহলে আপনি বলছি যে প্রাইমারি কোয়েশন বাদ, নিবন্ধনের প্রশ্ন বাদ, জুডিশিয়ারির প্রশ্ন বাদ, তারপরে ব্যাখ্যাও বাদ, তারপরে গণিতও বাদ। যারা বিসিএস দিবেন তারা এগুলো বাদ দিবেন, আর যারা বিসিএস দিবেন অন্যান্য পরীক্ষা দিবেন তারা প্রাইমারি নিবন্ধনের প্রশ্ন পড়বেন, কিন্তু ব্যাখ্যা বাদ, গণিত বাদ, এতে কোনো সন্দেহ নাই। গণিত বাদ কেন? আগে বলছি গণিত শুধু ক্লাসের খাতা ভালো করে পরে কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি এমনি অঙ্ক পারবেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোন প্রশ্নকে সলভ করতে হয়। আর ব্যাখ্যা বাদ দিবেন কেন? ব্যাখ্যা টাইম কিলার মেশিন। ব্যাখ্যা সহ পড়তে গেলে আপনার একটা প্রশ্ন করতে সময় লাগবে হচ্ছে একদিন। তখন আপনি পরের দিন ভাববেন যে এই এত মোটা একটা বইয়ের একটা প্রশ্ন পড়তে যদি আমার একদিন লাগে, তাহলে আমি ছাতার মাথায় এই বইটা আর পড়লাম না, বাদ, বিরক্তিকর হয়ে যাবে আপনার কাছে এই বইটা। সেজন্য আপনি ব্যাখ্যা বাদ দিয়ে পড়বেন। স্যার ব্যাখ্যাতে যে সুন্দর করে লেখা থাকে এটা না পড়লে কি আমরা ক্ষতিগ্রস্ত হব না? ব্যাখ্যাতে যা লেখা থাকে সেটা পরবর্তী কোনো কোয়েশ্চন, নাকি আমার কথা বোঝেন নাই? ব্যাখ্যার মধ্যে যা লেখা থাকে সেটা পরবর্তীতে কোনো প্রশ্ন আসছে। যেহেতু আপনি এই বইটা সবগুলো প্রশ্নে পড়বেন সেহেতু ব্যাখ্যা পড়ার আবশ্যকতা নাই। নিশ্চয় কথাটা বুঝতে পারছেন। ব্যাখ্যার মধ্যে যা লিখছে ওরা সেটা হচ্ছে এই টপিকস থেকে আরো যা প্রশ্ন পরীক্ষা সেগুলো ব্যাখ্যাতে লিখে দিচ্ছে। দেখা গেছে এই বইয়ের মাঝে আরো আপনি সমস্ত প্রশ্ন পড়তেছেন বিধায় এই ব্যাখ্যার প্রশ্নগুলোর উত্তর সহ পরবর্তীতে পড়তেছেন, তাই ব্যাখ্যাটা পড়া দরকার নেই। ব্যাখ্যায় টাইম নষ্ট করবে দেখে আপনার পড়ার প্রতি আগ্রহ কমে যাবে, তার জন্য ব্যাখ্যাটা বাদ দিতে বলতেছে। এখন অঙ্কের জন্য কি করবেন? অঙ্কের জন্য সহজ কথা, আমার ক্লাসের খাতা ফলো করলেই আপনি অঙ্কের 15 পেয়ে যাবেন। আর আমি মেন্টাল এই ভিডিও শুরু করছি, তাহলে আমি হচ্ছে পার্সোনাল যে বেস্ট পড়ছে সেইখানে ম্যাথের ক্লাস হচ্ছে 25টা, 25 প্লাস আর কি 5টা সলভ করছে 30টা, 25 প্লাস। আর মেন্টাল এবিলিটি ক্লাস হচ্ছে 15টা। এই 40টা ক্লাসের লেকচার যা থাকবে তার অঙ্কের জন্য আর কিছু পড়তে হবে না। এখন অনেকে আগে আমাকে বলতেন স্যার ময়মনসিংহে, টাঙ্গাইলে বা নীলক্ষেতে বা ফার্ম গেটে আপনার ক্লাস সবগুলো পাওয়া পসিবল না, আপনি মাঝে মাঝে হঠাৎ করে আসেন তা বোধা হয়ে যান। এখন আপনার জন্য সৌভাগ্যটা হচ্ছে আপনি চাইলেই আমার সবগুলো ক্লাস একটানা করতে পারতেছেন। একটা প্রবলেম আগে আরও ছিল, সেটা হচ্ছে স্যার আপনি মাসের প্রথম দিকে 1, 2, 3 আসেন, এরপর সারা মাস পরে পরের মাসে আবার 1, 2, 3 আসলেন, সারা মাসে আমরা অঙ্ক ভুলে খেয়ে বসে থাকি, ফলে আর মন থাকে না। সেই প্রবলেমও সলভ হচ্ছে। সেটা হচ্ছে যখন আমরা ম্যাথের ব্যাচ শুরু করলাম তখন সপ্তাহে 3 দিন ক্লাস। 2 জন্য আপনি যদি বিসিএস এর কোয়েশ্চেন দেখেন, মেন্টাল এবিলিটি লিখিত পরীক্ষায় 50টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 30টা সবাই পারে, আপনিও পারেন, এতে বাহাদুরি কিছু নাই। আর বাকি 20টা পারার জন্য ক্লাস করতে হবে। এই তাহলে আপনার এখানে এত বেশি প্র্যাকটিস করার কোনো কিছু নাই। বিগত লিখিত পরীক্ষার প্রশ্ন আর ক্লাস ভালো করে করবেন। আমি ক্লাসের মধ্যে একটা প্র্যাকটিস শিট দেবো, তা দিয়ে মেন্টাল এবিলিটি চলবে। প্র্যাকটিস শিট করলেই হবে ইনশাল্লাহ। ওকে, আপনাদের কোনো কোয়েশ্চেন নাই? অনেকে আছেন না স্যার পড়তে ভাল লাগে না, শুধু ক্লাসগুলো করি কিন্তু নিজের পড়ার খবর নাই, এরকম সমস্যা আছে না? মানে কেমন যে লাগে স্যার, ঘরে বসে থাকি, মানে অনেক পড়ার টেনশনে আছে কিন্তু পড়ালেখা হয় না, এই ধরনের কোনো কোয়েশ্চেন নাই আপনাদের? তার মানে সবাই খুব ভালো ছাত্র হয়ে গেছেন। সবাই তো এই ধরনের প্রশ্ন করেন, স্যার পড়তে ভাল লাগে না, ঘুম আসে বা কম ঘুম আসে, বেশি ঘুম আসে, এই সমস্যা ওই সমস্যা, পারিবারিক সমস্যা, ঠিক আছে, এই ধরনের সমস্যার জন্য পড়ালেখা হয় না, এমন কোনো প্রবলেম কারো নাই? একজন লিখলেই তো আমি বুঝতে পারি যে তাহলে সবার প্রবলেম এটাই।
এই মাথা ব্যথা করি। আচ্ছা ঠিক আছে, এখানে আমার পরামর্শ হচ্ছে, শুনবেন, আপনি কিছু করতে পারেন, দুইটা কাজ করবেন। একটা কাজ সেটা হচ্ছে আপনার পড়তে ইচ্ছা করুক আর না করুক, আপনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পড়তে বসবেন। ঘুম থেকে উঠেই পড়তে বসবেন। এইটা আপনার কাজ। আমি কিন্তু পড়তে বসতে বলছি, পড়তে বলি নাই। আপনার টেবিলে অথবা আপনার বিছানায় বই নিয়ে ঘুম থেকে উঠে সরাসরি পড়তে বসবেন, ঠিক আছে? ঠিক সেম সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর সরাসরি পড়তে বসবেন। কতক্ষণ পড়বেন? যতক্ষণ পড়তে ভালো লাগে, সেটা 3 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। এই কাজটা যদি আপনি টানা 1 সপ্তাহ করতে পারেন, তাহলে আপনার পড়ার অভ্যাস তৈরি হবে। যারা পড়াশোনা থেকে শুরু যাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো পরামর্শ। এটা রেগুলার করতে পারলে আপনার পড়ার অভ্যাস তৈরি হবে। বলছি যে ঘুম থেকে উঠে আর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পড়তে বসবেন। যতক্ষণই পড়েন প্রবলেম নয়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 10 মিনিট যায় পড়েন, কিন্তু অভ্যাসটা হচ্ছে ঘুম থেকে উঠে পড়তে বসা অথবা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে পড়তে বসা। তাহলে আপনি পড়ালেখার অভ্যাস ফিরবেন। অভ্যাস ফিরে পাইলে পরে কিছু না কিছু পড়া হবে। আপনার রুমে অনেক বই থাকতে হবে, যে বইটা ভালো লাগে ওইটা নিয়ে পড়তে বসবেন, ঠিক আছে? আর আমি আপনাকে পড়া কিন্তু গুছিয়ে দিয়ে দিচ্ছি। এই যা পড়তে বলছি এইগুলোই ঘুরে ফিরে পড়বেন। মানে 1, 2, 3, 4, 5, 6 না, 5 নাম্বার লিখেছেন, এই 5 নাম্বার পর্যন্ত ঘুরে ফিরে পড়বেন। সাজাদ আক্তার লিখছেন হচ্ছে অনলাইন ক্লাস করা বাদ দিয়ে আমরা কত ঘন্টা পড়লে ভালো করতে পারবো? কত ঘন্টা পড়বেন এইটা কোনো ধরনের কোশ্চেন না। কেউ আছে কোনো ঘন্টা না পড়ে পিলে হবে, কারণ প্রিপারেশন গুছিয়ে যাবে, রিভিশন দিয়ে যাবে, শুধু হলে যাবে। আর অনেকে আছে অনেক ঘন্টা পড়ে হবে না, কারণ সে হচ্ছে অন্ধের মতো পড়া লাগবে। দুনিয়া সব পড়লে মনে থাকে না, সে সব কিছু পড়তে মনে নাই। তাই কত ঘন্টা না, আমি আপনাকে যা বলছি, এই যে 5টা পয়েন্ট লেখা আছে বোর্ডে, এই 5টা পয়েন্ট ভালো করে পড়ে হলে যাবেন। এখন আপনি একটা পয়েন্ট ধরেন, কদিন লাগবে? 1 নম্বরে আপনাকে বলছি 35 থেকে 40 কোয়েশন দেখতে, এখানে সময় দেন 2 দিন। যাদের খাতা পড়তে সময় দেন 10 দিন। এভাবে করে আপনি টার্গেট করে ফেলেন যে 2 দিনে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট ধরেন 10 দিন, 3 নম্বর পয়েন্ট ধরেন 1 সপ্তাহ, 4 নম্বর পয়েন্ট এবার জব সিচুয়েশন 2 মাস। যেটা বলছি আপনাকে টার্গেট করে ফেলেন যে আমি যে 5টা পয়েন্ট বোর্ডে লেখাচ্ছি, এই 5টা পয়েন্ট শেষ করতে আপনার সময় লাগবে 2 মাস, 3 মাসের প্যাকেট করতে হবে। এভাবে করে আপনি পড়া শুরু করেন। কত ঘন্টা পড়তে হবে এরকম না, কোনো ঘন্টা মিনিট দরকার নেই। স্যার আমি পড়তে চাই, কিন্তু আমার একটু পড়লেই আরও পড়তে ভালো লাগে না, কিন্তু মানসিক চাপ পড়েছে, পড়তে পারছি না বলে। আচ্ছা, পড়তে চাই, একটু পড়ার পর পড়তে আর ভালো লাগে না, এটা তো সবারই সমস্যা, আপনার একার না, ঠিক আছে? যখন পড়তে ভালো লাগবে না তখন আর জোর করে পড়বেন না, এটা আমার পরামর্শ। একটু পানি খাবেন, একটু রেস্ট নেবেন, দম সারবেন, তারপর পড়তে বসবেন। যেহেতু আপনার মধ্যে পড়ার টেনশন আছে, আপনার পড়া হবেই। টানা 1 সপ্তাহ বা 6 দিন পড়া করার পরে আপনার পড়তে ইচ্ছা নাই করতে পারে, তখন একদিন পড়বেন না, রেস্ট, সাপ্তাহিক ছুটি। অফিসারদের সাপ্তাহিক ছুটি আছে, ব্যাংকের সাপ্তাহিক ছুটি আছে, আপনার নাই? অবশ্যই আছে। তাহলে আপনি ইচ্ছা করেই সপ্তাহের কোনো একটা দিন সাপ্তাহিক ছুটি কাটান, কিন্তু বাকি 6 দিন যদি আপনি 8 ঘন্টা করে পড়ে, মানে 1 সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনে আপনি 8 ঘন্টা করে পড়ে 48 ঘন্টা বা 60 ঘন্টা পড়ালেখা করার পরে একদিন ছুটি কাটাইতে পারেন। আর যদি আপনি 6 দিনে 1 ঘন্টা পড়েন না, আবার ছুটি আছে একদিন, তাহলে কেমন হলো? নিশ্চয়ই ভালো হলো না। আমার কথা হচ্ছে আপনি 6 দিন খুব ভালো করে ছুটি কাটান, তাহলে ছুটি আপনার কাছে খুব এনজয়েবল লাগবে, যে আমি 6 দিনে পড়ার পরে ছুটি কাটাচ্ছি। স্যার কয়েকদিন ভালো লেখাপড়া হয়, আবার হারিয়ে যায়। পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম। পরামর্শ হচ্ছে যারা কয়েকদিন পড়ালেখা করার পরে আর পড়তে ইচ্ছা করে না, তখন আপনি টানা কয়েকদিন পরীক্ষা দেন। বিভিন্ন অনলাইন গ্রুপে পরীক্ষা নিচ্ছে, আমাদের একটা গ্রুপ আছে বিসিএস কর্নার, সেখানেও পরীক্ষা হচ্ছে। ওরা বলে বিসিএস গ্রুপে পরীক্ষা হচ্ছে, শালম শিশির স্যারের পরীক্ষা নিচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবেন, শুধু পরীক্ষা দিবেন, কোনো পড়া না, শুধু পরীক্ষা দিবেন। কয়েকদিন 1 সপ্তাহ 10 দিন পড়ার পর যদি পড়তে না ভালো লাগে, শুধু পরীক্ষা দিবেন। পরীক্ষা দিতে গেলে কি হবে, যখন দেখবেন যে আপনি ওই সাবজেক্টে কম পারছেন, ওই টপিক কম বুঝেন, তখন আপনার ওইটার পড়তে একটা আগ্রহ তৈরি হবে। এটা আরেকটা পলিসি আর কি। কয়েকদিন পড়ার পরে পরীক্ষা দিয়ে আপনি আবার আগ্রহ তৈরি করবেন। তারপরে
ওকে, ঠিক আছে, আমরা ক্লাস এখন শেষ করে দিব। আপনাদের ইনবক্স আমি দেখে নিয়েছি, আর কোনো কোয়েশ্চেন নাই। তাহলে আমি আবার রিভিশন দিচ্ছি কথাগুলোর। প্রথম কথা হচ্ছে, আপনাকে বোর্ডে 5টা পয়েন্ট লিখে দেওয়া হয়েছে, ওই 5টা পয়েন্ট আপনি ভালো করে শেষ করে হলে গেলে পিলি গ্যারান্টি, একদম গ্যারান্টি পিলি পাস করবেন। এখন কথা হচ্ছে অঙ্কের জন্য প্রবলেম, কারণ অঙ্ক প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে আসে না। সেই সলভটা হচ্ছে আপনি ক্লাসের খাতা ভালো করে পড়লেই হবে, এবং সেইখানে আপনি যদি আমার